তুর্কির ছোট্ট শহর বুরসাতে লেগেছে মড়ক, মারা পড়ছে অগুন্তি মানুষ। জিয়া মায়ের কবরে তাকে মৃত্যু থেকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করে পাড়ি দেয় ইস্তানবুল। এক রহস্যময় লোক যাকে সমাজ ভুলে গেছে, একটা নিষিদ্ধ পরীক্ষা যা কোনোদিনও সফল হওয়ার ছিল না। কিন্তু সেদিন কিছু একটা বদলে গেল। জন্ম নেয় এমন কিছু যার অস্তিত্ব প্রশ্ন তোলে সৃষ্টিকর্তার সিদ্ধান্তের উপর। মানবতা আর জাহান্নামের সীমারেখা মুছে রেখে যায় একটা প্রশ্ন, এটা জীবন নাকি অভিশাপ? আজ নিয়ে এসছি একটা অসাধারণ টার্কিশ হরর সিরিজ, ক্রিয়েচার। সময়টা 1900 শতকের শেষ ভাগ। অটোমান সাম্রাজ্য তার ক্ষমতা হারিয়েছে। প্রচণ্ড তুষার ঝড়ের মধ্যে ক্যাপ্টেন ওমার তার দলবল নিয়ে চলেছে পাহাড়ের উপরে থাকা গুপ্তধনের সন্ধানে। দুদিনের টানা যাত্রাপথে সবাই ক্লান্ত, খাবারও সীমিত। ওমার সেলোকে আদেশ দিল আজ রাত এইখানেই কাটানোর। অতঃপর ডেরা লাগিয়ে সবাই কাজে লেগে পড়ল। সময় গড়িয়ে রাত, সবার চোখে ঘুম নেমে আসছে। হঠাৎ তাঁবুর বাইরে শোনা গেল পরিত্রাহী চিৎকার। সবাই নাকি শয়তান দেখেছে। ভয়ঙ্কর আগুনে পোড়া মুখ, বিশাল শরীর নিয়ে শয়তান একজনকে তাদের মাঝে ফেলে তাকে সুস্থ করার জন্য বলে অন্ধকারে মিলিয়ে গেল। এই আকস্মিক ঘটনার মাঝে ওমার সহ সবাই ব্যস্ত হয়ে পড়ল অজ্ঞাত ছেলেটির সেবা করতে। ভয় সবার মুখ শুকিয়ে গেছে। ওমার বলে ওটা কোনো শয়তান বা জিন নয়, কোনো পাগল হবে। তখনই ছেলেটা বিড়বিড় করে বলে উঠল, সে পাগল নয়, আমি তাকে মৃত্যুর পর জাহান্নাম থেকে ফিরিয়ে এনেছি। সবাই শুনে নড়ে বসল। জ্বরের ঘোরে সে আসিয়ে নামের কাউকে খুঁজছে। ওমার জিজ্ঞেস করে, তোমার সাথে কি হয়েছে? ছেলেটা জ্বরের ঘোরে বলল, যেটা বলবো শুনে বিশ্বাস হবে তো? এরই সাথে ঘটনা ফিরে যায় তার ছোটবেলায়। বুরসা শহরের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে জিয়া, মা গুলফেম পরিবার সামলায় এবং বাবা মুজাফফর ইস্তানবুলের একমাত্র ডাক্তার। কিন্তু আজ বাড়িতে উৎসবের মেজাজ, কারণ বাড়িতে এসছে এক ফুটফুটে মেয়ে আসিয়ে। মা অসুস্থতার কারণে আগেই মারা গেছে, আর বাবা হুসনের অভাবের তাড়নায় আসিয়েকে তার বন্ধু মুজাফফরের পরিবারকে মানুষ করতে দিয়ে চলে যায়। ছোট্ট আসিয়েকে তারা ফেলতে পারেনি, নিজের মেয়ের মতোই আদর যত্নে বড় করে তোলে। ছোট থেকেই জিয়ার মধ্যে চিকিৎসা বিজ্ঞানের প্রতি এক আলাদা রকমের ভালোবাসা ছিল। এছাড়াও তার মধ্যে আরেকটা প্রতিভা আছে, যে কোনো জিনিসকে একবার পড়লে বা দেখলে ফটোকপির মতো মেমোরিতে ছেপে যায়। একদিন জিয়া আসিয়াকে একটা পোকা ধরা আপেল দেখিয়ে বলে, এটা আমাদের খাওয়ার যোগ্য না হলেও এই আপেল পোকাটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে। তবে এই আপেল খেয়ে পোকাটার সাথে আপেল মাটিতে মিশে জন্ম দেবে এক বিশাল গাছের। আসলে প্রকৃতির বুকে সবকিছুই একটা অনন্ত চক্রের মতো। এইটা শুনে আসিয়ে বলে, হয়তো মানুষটাই এমন যারা মৃত্যুর পর আটকে যায়। যদি তোমার কথা সত্যি হয় তাহলে মাকে কবর দেওয়ার পর মা তো আর ফিরে এলো না। এই সামান্য একটা কথা অদ্ভুতভাবে ছোট্ট জিয়ার মনে সারা জীবনের মতো গেঁথে যায়। জ্বরের ঘোরে বলতে থাকা জিয়ার কথা শুনে ওমার উঠে বসল। খাবার কম পড়েছে, বাইরে ইতিমধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে যে সকাল অবধি এইরকম চললে জিয়াকে ফেলে বাকিরা এগোনোর সিদ্ধান্ত নেবে। ওমার যাতে শান্ত করে জিয়াকে ওষুধ খাইয়ে শুরু করলো বাকিটা শোনা। সময়ের চাকা ঘুরে দুজন একই ছাদের নিচে স্নেহের আবেশে প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। সপরিবারে আজ বেড়াতে বেরিয়েছে, সঙ্গে রয়েছে নানি। হাসি ঠাট্টার মাঝে তেষ্টা পেলে গুলফেম জলওয়ালার থেকে জল পান করে গল্পে মেতে উঠল। জিয়া একান্তে ইস্তানবুল থেকে আনা একটা বই পড়ছে, দ্য বুক অব রিজারেকশন, যেখানে মৃত মানুষকে জীবিত করে তোলার ব্যাপারে লেখা ছিল। ছেলেকে এমন বই পড়তে দেখে মুজাফফর বিরক্ত হয়। ছেলেকে বোঝায় যে বাস্তব জীবনটা তো সহজ নয়। সত্যি যদি এমন কিছু হতো তাহলে দুরারোগ্য ব্যাধির প্রতিকার তিনি নিজেই খুঁজে বের করতেন। তাই তিনি জিয়াকে নিয়ে আসে শহর প্রান্তে এক ছোট্ট পরিত্যক্ত মহল্লায়, যেখানে সবাইকে অচ্ছুত বানিয়ে রাখা হয়েছে কারণ তারা কুষ্ঠ রোগে আক্রান্ত। সেই সময় কুষ্ঠরোগের কোনো ওষুধ না থাকায় সেটাকে মারণ ব্যাধিরূপেই দেখা হতো। গুলফেমের ছোটবেলার বান্ধবী ওফেলিয়া কুষ্ঠরোগে আক্রান্ত। তার জন্য তিনি প্রতি সপ্তাহে খাবার, নতুন কাপড় নিয়ে আসে। জিয়া প্রথমবার কুষ্ঠরোগী দেখে মনে প্রশ্নের ঝড় ওঠে। যদি চিকিৎসা বিজ্ঞান এতই উন্নতি করে থাকে তাহলে এমন মানুষকে নিরাময় করতে পারছে না কেন? তাকে পাগলের মতো করতে দেখে ফেরার পথে বাবার সাথে লাগলো ঝগড়া। জিয়ার মতে তার বাবা ভীতু, কারণ চিকিৎসা বিজ্ঞানের তথাকথিত নিয়মের বাইরে তিনি নতুন কিছু করার চেষ্টাই করেননি, যার কারণে সংক্রামক রোগের প্রতিকার তাদের কাছে নেই। জিয়া সারাদিন জেদ ধরে বসে রইল। বাবার সাথে কথা তো দূর, ক্ষমাও চাইবে না, কিন্তু আসিয়ের কথা ফেলতে পারে না। তার সামনে সব জেদ ফিকে হয়ে যায়। অতঃপর বাবার কাছে ক্ষমা চাইলে মুজাফফর ছেলেকে মাফ করে দেন, কারণ এই বয়সে নতুন কিছু শেখার ইচ্ছে যে কাউকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু সেটাকে
সঠিক পথে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। তখনই একজন এসে খবর দিল এলাকার সবাই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। বমি ও ডায়রিয়ার কারণে প্রাণ ওষ্ঠাগত। বাবার সাথে জিয়া বেরিয়ে সবাইকে নিরীক্ষণ করে বুঝল জলের মাধ্যমে কলেরা ছড়িয়ে পড়েছে। তাদের কাছে এত লোকের জন্য কলেরার ওষুধ নেই, তাই পাশের শহরের সাহায্য পাঠিয়ে মুজাফফর বাকিদের চিকিৎসা করতে লাগলো। জিয়া সবাইকে জল ফুটিয়ে খাওয়ার জন্য নির্দেশ করে বাবার সাহায্য করতে লেগে যায়। কিন্তু এই সব কিছুর থেকে অজানা গুলফেম হয়েছে কলেরার শিকার, কারণ সকালে ঘুরতে বেরিয়ে সে জল কিনে খেয়েছিল। নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও সে মুজাফফরকে আটকায়নি, কারণ শহরের প্রতিটা মানুষ তার জন্য অপেক্ষা করছে। এমনকি সকাল হলে আসিয়াকে রান্নাঘরের সব খাবার অসুস্থদের মধ্যে বিতরণ করে দিতে বললেন। বেলায় যখন খেয়াল পড়ল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গোটা শহরে অগুন্তি মৃত্যুর মাঝে কখন জিয়া তার মাকে হারিয়ে ফেলে যে বুঝে পায় না। মৃত্যুর আগে গুলফেম জিয়া আর আসিয়াকে কাছে ডেকে বললেন, একটা বৃক্ষ যেমন তার শিকড় আঁকড়ে থাকে, তেমন তোমরা সারা জীবন একে অপরের সাথে থাকবে, কাউকে ছেড়ে যাবে না, কথা দাও। ছোটবেলায় মায়ের আদরে উষ্ণ ছোঁয়ায় থাকা জিয়া আজ মায়ের ঠান্ডা শরীর আঁকড়ে ধরে। কলেরা রোগীদের সাথে আলাদা জমিতে তাকে কবর দেওয়া হলো। এই ঘটনার পর জিয়া পাগল হয়ে যায়। দিনের পর দিন মায়ের ছবি নিয়ে বিছানায় পড়ে থাকে। সে হেরে গেছে, তার চিকিৎসা বিজ্ঞান মাকে বাঁচাতে পারেনি। সামান্য ভাগ্যের কাছে মানুষ কেন হারবে? পৃথিবীর শেষ দিনে একমাত্র বেঁচে থাকা মানুষটাও কি বলবে সব ভাগ্যের দোষ? এমন ভাগ্য তার চাই না। এর কিছুদিন পরেই জিয়া ইস্তানবুলের এক চেনা লোকের কাছে চিঠি পাঠিয়ে জানায় সে মেডিকেল নিয়ে পড়ার জন্য ইস্তানবুল আসছে। সেই মতো সব প্রস্তুতি নিয়ে পরিবার সহ আসিয়াকে বিদায় দিল জিয়া। যাত্রাপথে মায়ের কবরে ফুল রেখে জিয়া কথা দেয় মাকে যে অসুখ তার থেকে কেড়ে নিয়েছে সেই সংক্রামক রোগের প্রতিকার নিয়ে সে ঠিকই ফিরবে। যাত্রাপথের মাঝে প্রতিটা বিবরণ, নতুন অভিজ্ঞতার কথা জিয়া চিঠির মাধ্যমে আসিয়াকে জানাতে ভোলে না। ইস্তানবুল পৌঁছে মেডিকেল কলেজের ঠিক পাশেই একটা ছোট্ট হোটেল ভাড়া নিল। আগাম বার্তা অনুযায়ী সেই অজ্ঞাত ব্যক্তি দ্য বুক অফ রিজারেকশনের কপি নিয়ে তার জন্য সেখানে অপেক্ষা করছিল। কিন্তু তাকে নিয়ে সন্তর্পণে রুমে এলে বইটা চেক করলে দেখে সব ভুয়ো আর ফাঁকা পাতায় ফেক মলাট। তখনই পিছন থেকে লোকটা মাথায় মেরে তার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। সকালে জ্ঞান ফিরলে হোটেলের মালিক তাকে ঘাড় ধরে বাইরে বের করে দিল। তাহলে এখন উপায়? এখন সে বাড়ি ফিরবে কি করে? আর বাকি দরকারি কাজ চালানো তো অসম্ভব। ভিখারি সমদশায় জিয়া গোটা শহর ঘুরে চলে, কিন্তু তার বিশ্বাস অটল। রাতে কলেজের গেট টপকে ঢুকে সেইখানে শোয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কিছু একটা আওয়াজ শুনে নজর গেল স্কুলের ল্যাবে একটা লোকের দিকে। তার হাবভাব দেখেই বোঝা গেল সে নেশায় রয়েছে। জিয়া ঝামেলা না বাড়িয়ে চুপচাপ এসে ঘুমিয়ে পড়ে। যখন সকালে ঘুম ভাঙল দেখে পাশে একটা চিরকুট, সেখানে লেখা লুকিয়ে লাভ হলো না। অন্যদিকে দেখা যায় সেই লোকটাকেই ওর বাড়িতে কিছু একটা গুপ্ত এক্সপেরিমেন্ট করতে, এবং টেবিলে রাখা একটা বই, দ্য বুক অফ রিজারেকশন। জিয়া তখন জ্বরের মধ্যে কাঁপছে। বাইরের কোলাহল শুনে ওমর বেরিয়ে জানতে পারল তারা শিকারে গিয়ে একটাও বন্যজন্তু পায়নি। তাহলে শয়তানের ভয় এখানে থেকে লাভ কি? তারা চাইলেই পাশের গ্রামে যেতে পারে। এই নিয়ে বিক্ষোভ শুরু হলে সেলো বন্দুক তুলে শান্ত করতে চাইলে হঠাৎ দেখা যায় সেই শয়তানকে, বা কারোর কথায় জিন, সে তাদের সামনে এক বিশাল হরিণ খাবার জন্য রেখে তার শরীর থেকে হৃৎপিণ্ড বের করে ওমারকে দিয়ে বলল, এটা জিয়ার জন্য, ওকে দ্রুত সুস্থ করে তোলো, না হলে কেউ বাঁচবে না। এই বলে সে জঙ্গলে ফিরে যায়। মিসকাল অন্ধকারে তার চিৎকার সবার বুকে ঠান্ডা কাঁপন ধরিয়ে দেয়। এই আওয়াজে জিয়া হকচকিয়ে উঠে বসলে ওমার ওষুধ নিয়ে এলো। সবাই উৎসুক জানার জন্য তারা এখানে কি করে এলো, আর ওই শয়তান আসলে কে? তারা কি গুপ্তধনের সন্ধানে এসছে? জিয়া হেসে বলল, সব প্রশ্নের উত্তর পাবে, একটু ধৈর্য ধরো। ততক্ষণে মেডিকেল কলেজে ভর্তি শুরু হয়ে গেছে। নতুন বর্ষ, নতুন ক্লাস, আর সাথে নতুন স্টুডেন্ট। জিয়া রেজিস্ট্রেশন করে বেরিয়ে প্রথম কাজ রইল থাকার ব্যবস্থা, কিন্তু টাকা কোথায়? অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ জিয়া খিদে পেট নিয়ে থামলো একটা ছোট্ট রেস্তোরাঁর সামনে। খাবার কিনবে সে সামর্থ্য নেই। দোকানের মালিক হামদি বাবা তাকে অনেকক্ষণ ধরে দেখছিল। শেষে নিজেই ডাকলো, কি খাবে? জিয়া বলে, আমার খিদে নেই। এই কথায় তিনি হেসে বললেন, খুব ছোট থেকে দোকানের হাল ধরেছি, মানুষ দেখলে বলে দেব ক্ষুধার্ত কিনা। আসো বসে যাও, টাকা লাগবে না। জিয়ার পেটে গরম সুস্বাদু খাবার পড়তে মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেলে কেঁদে ফেলে। কোনো মতে খাবার শেষ করে বাসন ধুতে গেলে হামদি বাবা তাকে আটকালে। জিয়া বলে, বিনা পয়সায় খেয়েছি,
দয়া করে আমায় ঋণ শোধ করতে দিন। উনি তবে একটা সত্যি রাজি হলো, এর বিনিময়ে তাকে সব কথা বলতে হবে। অতঃপর পুরো ঘটনা জানার পর হামদি বাবা তাকে রান্নাঘরে থাকার ব্যবস্থা করে দেয়, আর বিনিময়ে জিয়া তাকে রেস্তোরাঁ সামলাতে সাহায্য করবে। হামদি বাবা কাজের ধরন শিখিয়ে বললেন, যত নেশাখোর আছে সবাই আজানের পর এখানে আসবে, তবে ভয়ের কিছু নেই, ওরা বেশিরভাগ দুঃখ ভোলাতেই আসে। ভোর হতেই প্রথম খদ্দের আসলো কলেজের সেই লোকটা। জিয়া তো দেখে অবাক, তবে হামদি বাবা খুব ভালো করেই ওনাকে চেনে, নিজের সন্তানের মতোই ভালোবাসে। ওর নাম এশান। একসময় কোথাও ডাক্তার পাওয়া না গেলে তার নাতনিকে এশান বাঁচিয়েছিল। তাকে আবার নেশা করতে দেখে হামদি বাবা খুশি হয় না। ওনার কথা জানা গেল সে কিন্তু খারাপ লোক বা পাগল নয়, বরং সে একজন অসাধারণ টিচার। তবে মেডিকেল কলেজ থেকে বরখাস্ত করার পর সে পাগলের মতো হয়ে গেছে। নতুন বছর শুরু হলেই এশান কলেজ স্টুডেন্টদের ভীষণ মিস করে। এশান যাওয়ার আগে বলল, তোমার নতুন ছেলেকে বলে দিও ওই মেডিকেল কলেজে আর কিচ্ছু শেখার নেই, ওর ভবিষ্যৎ অন্ধকার। এই কথায় অবাক হয়ে হামদি বাবা জিয়াকে জিজ্ঞেস করে এশান তাকে কি করে চিনল। তখনই কাল রাতের ঘটনা বলার পর তিনি পড়লেন চিন্তায়। বললেন, এশান যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ওর বাবা ইউরোপের সওদাগরদের সাথে লেনদেন করত, তবে ব্যবসা থেকে দূর এশান ছিল একদম আলাদা। ডাক্তারি হওয়ার স্বপ্ন দেখত ছোট থেকে। বাড়ির বিরুদ্ধে গিয়ে প্যারিস থেকে ডাক্তারি শিখে সে ফিরে আসলো, তবে চিরাচরিত ডাক্তারি থেকে দূরে গিয়ে সংক্রামিত রোগের নিরাময়ে খোঁজার দিকে মন বসালো। পাশাপাশি ইস্তানবুলের মেডিকেল কলেজের লেকচারার হিসেবে জয়েন করে। কিন্তু কলেজে মেডিকেলের পুরনো ধ্যান ধারণা ভুলে নতুন কিছু করার অভিপ্রায় নিয়ে প্রশ্ন তোলার কারণে অনেকেই তার বিরুদ্ধে চলে যায়, কেউ আবার হিংসের বশে। তাই দ্বিতীয় বর্ষপূর্তির আগেই তাকে কলেজ থেকে বরখাস্ত করা হয়। শোনা যায় এরপর থেকেই শহর প্রান্তের জঙ্গলের মধ্যে সে একাকী থাকতে শুরু করে। বাড়িতে অত্যাধিক বারুদ জমিয়ে রাখার কারণে কয়েক বছর আগে একবার বিস্ফোরণ হয়। খবর ছড়ায় এশান নাকি নিজেকে শেষ করতে চেয়েছিল। কদিন পর থেকে কলেজে নতুন বর্ষ শুরু হতে চলেছে। এইবারও না এমন সে কিছু করে বসে। তার কথা শুনে জিয়া এশানের সাথে দেখা করার জন্য অশান্ত হয়ে পড়লে হামদি বাবা তাকে মানা করে সতর্ক করে দেয়। প্রথম দিনেই কলেজ গেটের সামনে হওয়া মহিলার উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবার নজর কাড়ল জিয়া। কলেজ তো এই ব্যাপারগুলোই পছন্দ করে না, কিন্তু নতুন বন্ধু ইউনিসের তাকে বেশ পছন্দ হয়ে যায়। ক্লাস টিচার সুলেমান লেকচার দেওয়ার সময় জিয়ার মন চলে যায় জানলার বাইরে এশানের দিকে। সেই মহিলাকে এশান কিছু ওষুধ দিয়ে সাহায্য করছে। জিয়াকে অন্যমনস্ক দেখে সুলেমান ওর উপর রেগে প্রশ্নবিদ্ধ করলে তার পাল্টা জবাব দেওয়ায় তলব পড়ল হেড অফিসে। ফলাফল কলেজ থেকে বরখাস্ত। জিয়া রাগে বেরিয়ে আসতেই এশানকে দেখল ওকে ব্যঙ্গ করে বেরিয়ে যেতে। তবে এখন বাড়ি ফিরে মুখ দেখাবে কি করে, এই চিন্তায় শেষ জিয়া। হামদি বাবা তাকে শান্ত হয়ে কাল সকালের জন্য অপেক্ষা করতে বললেন। সকাল হতেই জিয়া চলে আসলো এশানের বাড়ি। পোষ্য কুকুর ডারউইনকে নিয়ে সে একাই থাকে। জিয়ার সাথে প্রথম সাক্ষাতে ওর হাবভাব, চিকিৎসা বিজ্ঞান নিয়ে পাগলপনা মনে করিয়ে দেয় মুজাফফরের কথা। আসলে জিয়া যে কলেজে পড়তে এসছে এইখানে তারা দুজনে একসাথে পড়াতো। মুজাফফরই একমাত্র ব্যক্তি ছিল যে এশানের ধারণাকে শুধু সম্মান নয় সাপোর্টও করত। সেই একই মনোভাব জিয়ার মধ্যে দেখলেও এশান তাকে কিছুই জানায় না। এমনকি সে এইখানে আসার পরে মুজাফফর এশানকে চিঠি মারফত জানিয়ে দেয় ছেলের উপর নজর রাখতে। তাই প্রথম দিন থেকে সে জিয়ার উপরে নজর রেখে চলেছে। বন্ধুর ছেলে বলে কথা, তাই এশান কলেজে সুলেমানকে জব্দ করার জন্য সেই দিনই তার সাথে দেখা করে। তবে এটা কোনো সাধারণ সাক্ষাৎ ছিল না, কারণ এশান খুব ভালোভাবেই জানতো সুলেমান এর আগে ফ্যাকাল্টি রুম থেকে অনেক কিছুই চুরি করেছে, এমনকি তার মেডিকেল লাইসেন্সটাও ভুয়ো। তাই সুলেমান যদি জিয়াকে ক্লাসে অ্যালাউ না করে তাহলে এই সিক্রেট সবাইকে সে বলে দেবে। ফলে কোনো উপায় না থাকায় সুলেমানকে না চাইতেও রাজি হতে হলো। দিন গড়িয়ে সপ্তাহ পেরিয়ে যায়। জিয়া বিভিন্নভাবে এশানের বাড়ি ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু সে একবারও সুযোগ দেয় না। হামদি বাবা রেস্তোরাঁয় বসে ইউনিসের সাথে এই বিষয় নিয়ে গল্প করার সময় দেখে সবার মাঝে হুড়োহুড়ি পড়ে গেছে, কারণ একটা বিশাল ইঁদুর, যা দেখে জিয়ার মাথায় একটা আইডিয়া আসে। এদিকে ওফিলিয়া আসিয়ার থেকে খবর পায় যে গুলফেম গত হয়েছে। এই খবর শুনে ওফিলিয়া বাঁচার আশা হারিয়ে ফেলে। তার এখন একটাই প্রার্থনা, প্রবল বৃষ্টিতে তার কুষ্ঠরোগ ভাসিয়ে নিয়ে যাক। মৃত্যুর আগে সে অন্তত আয়নায় নিজের আসল রূপ শেষবারের মতো দেখতে চায়। ছোটবেলায় জিয়া একদিন বাবার স্টাডি রুমে লুকিয়ে প্রবেশ করে সাহারাম আমিরের লেখা নিষিদ্ধ পুনর্জন্মের বইটা পড়ে ফেলায় বাবার কাছে প্রচণ্ড বকা খেয়েছিল। কিন্তু বইতে লেখা প্রতিটা শব্দ, প্রতিটা লাইন, ডায়াগ্রাম ওর মাথায় ছবির মতো গেঁথে যায়। তারপর থেকে সেই পাগলামি আজও চলে আসছে। হঠাৎ ঘুম ভাঙল হামদি বাবার চিৎকারে।
সিকান্দার নামের একটা লোক নেশা করে পড়ে রয়েছে আর একটা ইঁদুর তার কান কেটে খাচ্ছে। হামদি বাবা তাকে কোনো রকমে ডেকে জিয়াকে ওষুধ আনতে বলে। আজকের এই সুযোগটা কাজে লাগিয়ে জিয়া প্রথমে খুর দিয়ে কানের কিছুটা অংশ কেটে ছুটে গেল ওষুধ নিয়ে। বলে এই রকম ইঁদুর থেকেই তো প্লেগ ছড়ায়, অলরেডি ইউরোপে বহু মানুষ এইভাবে মারা গেছে। তখনই হামদি বাবা চমকে ওঠে, কারণ জিয়ার কান থেকে রক্ত বেরোচ্ছে। হামদি বাবা চিন্তা শেষ রইল না, কিন্তু জিয়া জানে সে কি করছে। সবার আগে মিষ্টি আটার মণ্ড বানিয়ে সবার মধ্যে বিলি করল ইঁদুর থেকে বাঁচতে। এরপর বন্ধু ইউনুসকে বোকা বানিয়ে সোজা তাকে নিয়ে চলল এশানের বাড়ি। বলে আমি যা বলবো তুই সেই মতো সহমত দিস। এদিকে আসিয়ে ওফিলিয়ার জন্য খাবার নিয়ে আসলে জানতে পারে সে নিজেকে শেষ করে দিয়েছে। তার জানা যায় কেউ যায়নি। কুষ্ঠরোগী হওয়ার কারণে তাকে আলাদা কবর দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত লোকেরা আসিয়াকে অপমান করে তাড়িয়ে দেয়, বলে তার এইখানে আসা লাগবে না। অন্যদিকে জিয়া এসানের বাড়ি এসে তড়িঘড়ি করে ডেকে বলল তাকে ইঁদুরে কামড়েছে, কান থেকে রক্তও বেরোচ্ছে, ফলাফল জ্বর আর পেট যন্ত্রণা। মানে এইগুলো এই প্লেগের লক্ষণ। এখন একমাত্র এশান পারে তাকে বাঁচাতে। তবে ওকে বলার কোনো সুযোগ দিল না। নিজেই সব জামাকাপড় খুলে সেগুলোয় আগুন লাগিয়ে ইউনুসকে আসিয়ের জন্য লেখা একটা চিঠি দিয়ে ঢুকে পড়ল এশানের ঘরে। প্ল্যান কাজ করে গেছে, কিন্তু আসিয়ের মন টানছে। বহুদিন হলো জিয়ার তরফ থেকে কোনো চিঠি আসে না। মুজাফফর বুঝিয়ে বলে হয়তো সে পড়ায় ব্যস্ত, তেমন কিছু না, কারণ তিনি নিজেও চিঠি পাঠিয়েছেন কিন্তু কোনো উত্তর আসেনি। যদি আসিয়ে দেখতে মন চায় তাহলে তারা একদিন সময় করে ইস্তানবুল ঘুরে আসবে। তবে তারা কি জানে জিয়ার মাথায় কি জ্বলছে? এসানেরও অবশ্য একই সন্দেহ। হঠাৎ একটা জোরে শব্দ এলে জিয়া প্রশ্ন করার আগেই এশান বলে ডারউইন হয়তো কিছু ফেলে দিয়েছে। এশান তখন তড়িঘড়ি করে চলে যেতেই জিয়া মাথায় বুদ্ধি আঁটল। ওষুধ খেয়ে উষ্ণ গরমের আবেশে জিয়া উঠে বসল। ওমার, আমি এখন যে ঘটনা বলতে চলেছি সেগুলো শুনে আমায় ভুল ভেবো না। ওমার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি প্রতিটা ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে কেন বলছো বলো তো আমায়? হেসে উত্তর এলো, আমি চাই না এই গল্প আমার সাথে রহস্যের আবেশে হারিয়ে যাক। কেউ অন্তত স্মৃতির পাতায় মনে রাখুক আমাদের এই ঘটনা। তো ভোরবেলা এশানকে ঘুম থেকে তুলল জিয়া। গোটা শরীর ব্যথায় কাতরাচ্ছে। জিয়া বলে আমি তোমার সব গোপন রহস্য জেনে গেছি। আসলে যেদিন প্রথম জিয়া এশানের বাড়ি দেখতে আসে তখন স্টোর রুমের জানলা দেখে তার সন্দেহ জাগে, কারণ কোনো ঘরের জানলা এত উঁচুতে হয় না। সে জানতো এশান তার মতোই সাধারণ মানুষের থেকে অনেক আলাদা। মাথায় সবসময় চলতো নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু করার উদ্দীপনা। তাই প্লেগ ছড়ানোর মিথ্যে নাটক করে সে এশানের বাড়ি আসে। এরপর কাল রাতে ওয়াইনে ওষুধ মিশিয়ে দিলে এশান ওটা খাওয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। এই সুযোগ নিয়ে জিয়া প্রবেশ করে সেই রহস্যময় রুমে। তার সন্দেহ একদম সঠিক হয়, কারণ সেইখানে রাখা ছিল দ্য বুক অফ রেজারেকশন, যার পদ্ধতি এবং মেকানিজম অনুযায়ী এশান এতদিন গোপনে মৃতকে জীবিত করে তোলার এক অদ্ভুত পরীক্ষা করছিল। এইটা দেখে জিয়ার মনে পড়ে যায় মায়ের কথা। সে একদিন মৃত মাকে ফিরিয়ে আনার কথা দিয়ে ইস্তানবুলে পাড়ি দিয়েছিল। আজ সেই সন্ধান তার পূর্ণ হয়েছে। জিয়া বুঝে যায় এশান পুনর্জীবিত করার মেশিন সম্পূর্ণ তৈরি করে ফেললেও কয়েকটা ছোট কারণের জন্য সেই আবিষ্কার সফল হচ্ছে না, যার সমাধানের জন্য জিয়ার প্রয়োজন পড়বেই। কিন্তু এশান কি রাজি হবে তাকে সাগরেদ বানাতে? বইয়ের কপি তার বাবা ছোটবেলায় ছিঁড়ে ফেলেছিলেন, ফলে দ্বিতীয় কপি ছিল এশানের একমাত্র সম্বল। তাই বুদ্ধি করে বইয়ের প্রতিটা জিনিস পড়ে মাথায় ছবির মতো গেঁথে বইটা একটা গুপ্তস্থানে পুঁতে আসে। এখন এশান চাইলেও তাকে মানা করতে বা রহস্য জেনে যাওয়ার জন্য মারতে পারবে না, কারণ তার মগজ এখন দ্য বুক অফ রেজারেকশনের বই। জিয়া বলে পুনর্জন্মে কাহিনী যদি সত্যি না হতো তাহলে সাহরামকে কখনোই ইরানের বাদশাহ মেরে ফেলত না। তো জিয়া এশানকে তার সাগরেদ বানাতে বলে। এশান যা বলবে জিয়া করতে রাজি, আর যদি সে না মানে তাহলে জিয়া সবাইকে বলে দেবে। তারপর এশানকে ধর্মের বিরুদ্ধে যাওয়ার কারণে সবাই মেরে ফেলবে, আর অন্যদিকে জিয়া মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনে জন্ম দেবে এক নতুন মানুষের। ফলে না চাইতেও এশানকে রাজি হতে হলো। কথা দিল তারা সব খারাপ সম্পর্ক ভুলিয়ে একসাথে কাজ করবে। হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ল। ইউনুস আর হামদি বাবা জিয়াকে দেখতে এসছে। জিয়া বলে এশানের মনে হয় তার প্লেগ হয়েছে, তাই কিছুদিন এইখানে থাকতে হবে। হামদি বাবা এক দেখায় খুশি হয়ে ফিরে যায় দোকানে। তো এরপর এশান তাকে বুঝিয়ে দেয় এই মেশিন একমাত্র মুমূর্ষ রোগী বা প্রাণঘাতী রোগের জন্য সে ব্যবহার করতে চায়। তার কল্পনা কখনোই মৃতকে জীবিত করার জন্য ছিল না, কারণ সব জিনিসের একটা সীমা আছে, সেটা বুঝে থেমে যাওয়া বুদ্ধিমানের লক্ষণ। কিন্তু জিয়া মানতে চায় না। তাদের কাছে ইতিহাস রচনার সুযোগ আছে, সেটাকে নষ্ট হতে দেওয়ার কোনো মানেই হয় না।
তাদের প্রথম করণীয় শরীরের তাপমাত্রা অনুযায়ী গরম রক্ত গোটা শরীরে চালনা করা। বইতে জান্নাত থেকে আসা একটা প্রবল উজ্জ্বল আলোর কথা উল্লেখ রয়েছে, যার আগমনে বাকি লাইট বন্ধ হয়ে যাবে, যেটা আসলে বিদ্যুতের আলো বা বজ্রপাতের কথা বুঝিয়েছে। এই বিদ্যুৎকে ব্যবহার করে রক্তের সাথে মৃতদেহে ট্রান্সফার করতে হবে। আর আজ মধ্য শীতের প্রথম তুষারপাত, মানে সময় একদম পারফেক্ট। এশান আর বাধা দিল না, জিয়া ভুল কিছু বলেনি। এরই মাঝে মুজাফফরের চিঠি আসলে এশান সেটাকে লুকিয়ে রাখে। রাতে বিষয়টা নিয়ে কথা বলার সময় জিয়া সাজেশন দেয় তাদের সদ্য মৃত মানবদেহ লাগবে, কিন্তু এশানের বিরোধিতা করা সত্ত্বেও তার কথা গ্রাহ্য হয় না। সকাল হতেই তারা পৌঁছে যায় কবরস্থানে। সদ্য কবর দেওয়া একটা বডি চুপিসারে তুলে গার্ডদের নজর এড়িয়ে নিয়ে আসে বাড়িতে। এদিকে চিঠির উত্তর না আসায় আসিয়ে আর মুজাফফর সামনের বৃহস্পতিবার ইস্তানবুল যাওয়ার টিকিট কাটে, কারণ ওই দিন কলেজের ছুটি আর তারা জিয়ার সাথে পুরো শহর ঘুরে দেখবে। আজ বৃষ্টি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। মেঘ গর্জনের সাথে দুজনের খুশির অন্ত রইল না। সদ্য তুলে আনা দেহ মেশিনের সাথে বেঁধে রেডি করে ফেলল। এখন দরকার তাজা গরম রক্ত আর প্রবল বিদ্যুৎ। তবে এশানের মন তখনও চাইছে না পরীক্ষায় কোনো মানব দেহ ব্যবহার করতে। জিয়া আবেগের বশে নিজেদের রক্ত দিতে চাইলে এশান বাধা দেয়, কারণ যথেষ্ট পরিমাণ রক্ত দেওয়ার পর দুজন জ্ঞান হারিয়ে ফেললে সমস্যা আছে। তাই জিয়া ওর থেকে কিছু টাকা নিয়ে চলল কবরস্থানের দিকে, কারণ সকালে যাওয়ার পথে সে কিছু উদ্বাস্তুদের দেখেছিল। জিয়া ওদের থেকে টাকার বিনিময়ে 2 বোতল রক্ত জোগাড় করে। এশান তখন অধীর আগ্রহে অপেক্ষা করছে জিয়ার বাড়ি ফেরার। ইতিমধ্যে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আর তখনই এক প্রবল বিদ্যুতের ঝলকানি মেশিনের উপর এসে পড়তেই মেঝেতে ছড়িয়ে থাকা বারুদের সংস্পর্শে এলে ঘটে যায় বিশাল বিস্ফোরণ। জিয়া তখন সবেমাত্র ফিরেছে। এই আকস্মিক ঘটনা দেখে এসে ছুটে যায় ওস্তাদকে বাঁচাতে। ততক্ষণে গোটা স্টোর রুমের সাথে মেশিনে বাঁধা বডি পুড়ে শেষ। আর এশান, সে তখন প্রাণ হারিয়েছে। ওস্তাদের এমন করুণ পরিস্থিতি দেখে তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল জিয়া। এতটা শুনিয়ে জিয়া এক অদ্ভুত ঘোরের মধ্যে বসে রইল। ওমর সহ তার বাকি সঙ্গীরা নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রয়েছে। বলল, মা ছেড়ে যাওয়ার পর আজ শয়তান তার দিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, যেন তাকে ব্যঙ্গ করে বলছে, কিরে আজও হেরে গেলি? কিন্তু জিয়া এখনো হেরে যায়নি। মাথায় ঘুরছে পুনর্জন্মের বইয়ের 81 নম্বর পৃষ্ঠা খালি থাকার অর্থ। জিয়ার মনে পড়ে নানি ছোটবেলায় একবার বলেছিলেন, ডান হাতের কনিষ্ঠা ও বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ একত্র করলে হাতের তালুতে বিশেষ রেখার মাধ্যমে আরবি 18 সংখ্যাটি আসে, আর বাম হাতে আসে আরবিতে 81। 2 সংখ্যার যোগফল দাঁড়ায় 99, আর ইসলামে আল্লাহর 99টা নাম। তাহলে কি সারাম 81 নম্বর পৃষ্ঠা ফাঁকা রেখে নতুন জন্মের ইঙ্গিত দিয়ে গেছে? জিয়ার মাথায় এলো এক ভয়ানক বুদ্ধি। মৃত এশানকে মেশিনে বেঁধে তার ঝলসে যাওয়া মুখ সেলাই করে, কারণ জিয়া এশানকে মৃত্যু থেকে ফিনিক্স পাখির মতো বাঁচিয়ে তুলবে। সকালে আনা রক্তে কাজ হবে না, তাই নিজের হাত কেটে তাজা রক্ত বোতলে ভরতে শুরু করল। এখন অপেক্ষা শুধু বজ্রপাতে। তখনই মেঘের বুক চিরে আলো মেশিনে এসে পড়তেই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। যখন জ্ঞান ফিরল, দেখে মমির মতো এশান তার দিকে এগিয়ে এসে কিছু না বলে কোলের কাছে শুয়ে পড়ল। অর্থাৎ তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। সে মৃত এশানকে ফিরিয়ে এনেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কথা বলতে পারছে না। তার না আছে কোনো ভাষা, বোঝার ক্ষমতা, এমনকি ভুলে গেছে নিজের পরিচয়। এশান যেন এক জীবন্ত পুতুল। জিয়া তার পোড়া ঘায়ে ওষুধ লাগানোর পর পুঁতে দেয় কবর থেকে তুলে আনা সেই দেহ। সে বুঝে পায় না এখন কি করবে। তবে এশানকে চিনতে পেরে ছুটে যায় ডারউইন। তার আচরণ দেখে এশান নতুন কিছু শিখতে চায়, কিন্তু সে কি মানুষ নাকি কোনো ক্রিয়েচার? টেবিলে রাখা টাকা বের করে খাবার কিনে আনে এশানের জন্য। জিয়া তার পুরনো ওস্তাদকে ফেরত চায়, কিন্তু সে যে নির্বাক। জিয়া অনেক চেষ্টা করে পূর্বস্মৃতি মনে করাতে, কিন্তু সেখানেও আসে ব্যর্থতা। অতঃপর জিয়া বুঝতে পারে যে এশান ফিরে এসছে, তার শরীরটা শুধুই প্রাপ্তবয়স্কদের মতো। আসলে সে ভিতর থেকে একজন সদ্যজাত বাচ্চা। জিয়া তাকে নিজের হাতে স্নান করানো থেকে শুরু করে খাওয়ানো সবই করতে থাকে। রাতে এশানের পায়ে শিকল বেঁধে জিয়া গেল ইউনুসের সাথে দেখা করতে। এতদিন পর ওকে দেখে ইউনুসের হাজারো প্রশ্ন জাগে। ওকে বাড়ি এনে এশানকে দেখালে ভয় শিউরে উঠল। জিয়া বলে তার একার পক্ষে এটা সামলানো সম্ভব নয়, তাই ইউনুসের সাহায্য দরকার। বাড়ির বাইরে যাকে কবর দেওয়া হয়েছে তাদের সাথেই সে পুরো বডি জ্বালিয়ে দেবে।
এতে সবাই ভাববে ঈশান মারা গেছে, আর যে আসল ঈশান তাকে শহরের বাইরে কোথাও ছেড়ে দিলে তাকে কেউ চিনতেও পারবে না, আর এমনিতেই ও কিছু বলতে পারে না। শুধু ইউনিসকে মিথ্যে বলতে হবে যে জিয়া বিগত 2 দিন তার ঘরে লুকিয়েছিল, এতে কেউ সন্দেহ করবে না। বাকি শাস্তিস্বরূপ সে কলেজ আর ইস্তানবুল ছেড়ে চিরকালের জন্য বুরসা চলে যাবে। অতঃপর ইউনিস না চাইতেও বন্ধুত্বের খাতিরে তাকে সাহায্য করতে রাজি হয়। তারা কবর থেকে বডি তুলে বাড়িতে আনে, এরপর ঈশানকে এমনভাবে সাজায় যাতে কেউ দেখলে ভাবে সে কুষ্ঠরোগী। এরপর লাগানো হলো আগুন। সব কিছু শেষ, না রইল দুজনের স্বপ্ন, না রইল ঈশানের ইতিহাস। ঘোড়ার গাড়িতে চেপে শহর থেকে অনেক দূর জঙ্গলে তাকে নামাতে গেলে ঈশান জিয়াকে বাচ্চার মতো জড়িয়ে ধরে। তার চোখের দিকে তাকানো সাহস হয় না জিয়ার। অনুতাপের আগুনে জ্বলতে থাকা কাপুরুষের মতো ইউনুসকে নিয়ে দৌড়ে পালায়, আর অসহায় ঈশান অবাক পানে তাদের দিকে চেয়ে থাকে। সত্যি মানুষ কি এতটাই স্বার্থপর? শহরে ফিরে জামা কাপড় ধুয়ে সোজা গেল হামদি বাবার কাছে। তাকে মিথ্যে বুঝিয়ে বলল এই কদিনে ঈশান প্রায় পাগলের মতো হয়ে গেছিল। সারা বাড়িতে বারুদ এনে ভরতে শুরু করে। জিয়া বুঝে যায় ঈশানের সাথে থাকা উচিত হবে না, তাই ওর বাড়ি থেকে পালিয়ে ইউনিসের কাছে চলে আসে। তারপর কি হয়েছে কিছুই জানে না, তবে এখন সে বুরসা ফিরে যাচ্ছে। বাড়ি যাওয়ার সময় হামদি বাবা তাকে কিছু টাকা দিয়ে বলে, মন চাইলে ফিরে এসো, ভুলে যেও না ইস্তানবুলে আর কেউ থাকুক বা না থাকুক আমি তোমার জন্য আছি। অশান্ত মনে ইস্তানবুলের রাস্তায় অন্তিম স্মৃতি রোমন্থন করে ফেরার সময় শুনতে পেল একটা লোক উচ্চস্বরে শহরবাসীদের মধ্যে সার্কাসের লিফলেট বিলি করছে, কারণ শহরে প্রথমবার ইউরোপ প্রসিদ্ধ ভাসিলির সার্কাস আসতে চলেছে। সবার মধ্যে গুঞ্জন মারলে ভাসিলি তাকেও একটা লিফলেট ধরিয়ে চলে যায়। বিষণ্ণ মনে অপরাধ বোধের গ্লানি নিয়ে গলির এক প্রান্তে বসে জিয়া কাঁদতে থাকে। হঠাৎ দেখে ভিড়ের মাঝে ঈশান তার দিকে তাকিয়ে হাত নাড়ছে। তাকে খুঁজে পেয়ে ঈশান আনন্দে মুখের কাপড় সরাতেই সবাই ওর রূপ দেখে কুষ্ঠরোগী ভেবে দুচ্ছাই করে থুতু দিয়ে তাড়িয়ে দেয়। কেউ তো আবার মারতেও ছাড়ল না। এই দৃশ্য দেখে জিয়া তাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু সাহস হয় না কিছু বলার। বুকে পাথর রেখে পালিয়ে গেলে শত ভিড়ের মাঝে ঈশান অসহায়ের মতো তাকে অনুসরণ করে। তখনই শহরবাসীরা কোনো জন্তুকে ধরার মতো জাল বিছিয়ে ঈশানকে ধরে ফেলল, কারণ আজ সে ইস্তানবুলের কোনো মেধাবী আদর্শ শিক্ষক নয়, বরং এক ভয়ঙ্কর ক্রিয়েচার। তো এরপর জিয়ার সাথে কি হতে চলেছে? প্রচণ্ড তুষারঝড়ের মধ্যে সে ক্যাপ্টেন ওমারের কাছে এলো কি করে? আর আসিয়ে, মুজাফফর এবং ঈশানের কি হলো? এই সব প্রশ্নের উত্তর পাবে এর পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।